হ্যালো এভরিওয়ানস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, এর পূর্বের ভিডিওতে আমরা 1 থেকে 7 নম্বর দাগের অঙ্কগুলো সব শেষ করেছি কোষে দেখে 2.3-এর। ঠিক আছে, আমরা বাকি আজকে 8 থেকে যে 14 বা 14 নম্বর পর্যন্ত আছে সেগুলো শেষ করব। তো দেখো, আমরা প্রথমে অঙ্কটা পড়ে নিই। বলছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করে লিখি। ঠিক আছে, তো তাহলে বসার হল ঘরের অনুপাতটা বের করে নিই। বসার হল ঘরের অনুপাত যথাক্রমে 11:3:3:1:2। দেখো, এখানে পূর্ণ আছে, ভগ্নাংশ সংখ্যা আছে অ্যাকচুয়ালি, তাহলে এটাকে আমাদের পূর্ণ সংখ্যা আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে পূর্ণটা ভেঙে নিই। 11:3:3 এটাকে যদি আমি ভাঙি, 3 দুগুণে 6 আর 1 7, তোমরা জানো। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা এটা কী লিখতে পারি। আমরা এক কাজ করছি, সমস্ত সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 11 গুণিত 2, কারণ যেহেতু 2 আছে এই 2কে সরাতে হবে। ঠিক আছে, কারণ আমরা অনুপাতের ক্ষেত্রে আমরা ভগ্নাংশ রাখতে পারবো না, ভগ্ন তাহলে হিসাবে অতটা কঠিন হয়ে যাবে। সেই কারণ থেকে আমরা পূর্ণ সংখ্যাতে আনার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে 7/2 গুণিত 2, তাহলে 2 2 কেটে গেল। তাহলে এটা কত হলো? 11 দুগুণে 22, 3 দুগুণে 6 আর এটা 7। তাহলে এটা প্রথম হলঘর, এটা দ্বিতীয় হলঘর, এটা তৃতীয় হলঘর। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারতাম যে প্রথম হলঘর, দ্বিতীয় হলঘর ও তৃতীয় হলঘরের অনুপাত এত। ঠিক আছে, তো আমরা শুরু করছি। তাহলে এটা আনুপাতিক ভাগাহার বের করি। তাহলে বসার অনুপাতে বা বসার অনুপাতে প্রথম হলঘরের আনুপাতিক ভাগহার বের করতে আমরা জানি। আনুপাতিক ভাগহার বের করার নিয়ম কি বলো? যেটা আমরা বের করছি সেটা থাকবে লবে ভাগহার। ঠিক আছে, তো এটা আমরা 22 বের করছি, প্রথম হল ঘরে 22, তার নিচে কত হয়ে যাবে? তাহলে সবগুলো অনুপাতের যোগফল। ঠিক আছে, তো যোগ করলে কত পাবো বলো? তাহলে কত হচ্ছে? 22 থাকলো, আর নিচে 22 যোগ 6 কত? 28, 28-এর সাথে 35। ঠিক আছে, এটা প্রথম হল ঘরে। তাহলে একই রকমভাবে দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার। তো দ্বিতীয় হল ঘরে কত? 6, তাহলে 6 আর নিচে 35 হবে যোগ করলে পারে, তো আমরা লিখলাম না, একবারে লিখে দিলাম। তো তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার, তৃতীয় হল ঘরে কত ছিল? 7, তাহলে 7 ওপরে আর হরে হবে 35। ঠিক আছে, এটা আমাদের আনুপাতিক ভাগহার বের করা হয়ে গেল। ঠিক আছে, এবার টোটাল কতজন ছিল? 1050 জন ছিল। তাহলে 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে কতজন থাকবে, দ্বিতীয় হল ঘরে কতজন থাকবে এবং তৃতীয় হল ঘরে কতজন থাকবে, সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা ভাষাটা কি দেবো? আমরা ভাষাটা দেবো এটাই, যে 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসবে কত হবে বলো? তাহলে 1050কে গুণ করব, কার সঙ্গে গুণ করব না? প্রথম যে হল ঘরের আনুপাতিক ভাগহার দিয়ে। ঠিক আছে, তাহলে 22/35। এবার 35 দিয়ে কাটলে পরে কত হয়? 3 35 105, অর্থাৎ 30। ঠিক আছে, কত হয়ে যাবে? 30। তো 30 দিয়ে 22 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে 3/22 66 আর একটা 0, তাহলে 660 জন। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। তাহলে একই রকমভাবে 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসবে কত হবে বলো? তাহলে 1050 দিয়ে গুণ, আর দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার 6/35, 6/35। তো একই রকমভাবে এটা কাটবে, কত হবে? 30। তাহলে 30কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 318 আর 0, তাহলে 180 জন। ঠিক আছে, এবার দেখো তৃতীয় হল ঘরটা বের করে নিই। 1050 জনের মধ্যে তৃতীয় হল ঘরে বসবে কত বলো? তাহলে 1050 দিয়ে গুণ, কতকে গুণ না, এই আনুপাতিক ভাগহার কত আছে? 7/35। ঠিক আছে, একই রকমভাবে 35 দিয়ে কাটবে, এটা কত হয়ে যাবে? 30। তাহলে 3 7 21 আর একটা 0, তাহলে 210 জন। ঠিক আছে, তাহলে প্রথম হল ঘরে কতজন বসবে? প্রথম হল ঘরে বসবে আমাদের 660 জন, দ্বিতীয় হল ঘরে 180 জন এবং তৃতীয় হল ঘরে
210 জন। ঠিক আছে, এই আমাদের প্রশ্নের যে উত্তর চেয়েছিল তো আমরা বের করে দিলাম। তো তোমরা ভিডিও পজ করে অঙ্ক লিখে নেবে, আমরা পরবর্তী অঙ্কে দিকে যাচ্ছি। দেখো পরের অঙ্কটি কী বলছে, যে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে লিখে। ঠিক আছে, একেবারে আগের অঙ্কটার মতো। তাহলে আমরা লিখে নিই যে মধু, ভাষা দিয়ে লিখি, মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের টাকার অনুপাত যথাক্রমে বা ভাগ করার অনুপাতে বলতে পারতে যথাক্রমে 2:3:4:2। ঠিক আছে, এবার তাহলে আমাদের আনুপাতিক ভাগহার বের করতে হবে। তাহলে মধুর টাকার আনুপাতিক ভাগহার কত হবে বলো। আমরা একটু আগে শিখলাম কি, যে যেটা বের করবে সে থাকবে লবে, তাহলে 2 ওপরে, বাকি যেটা থাকছে সবটাই যোগ হয়ে যাবে নিচে। ঠিক আছে, তাহলে যোগ করে কত হচ্ছে বলো। তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকছে 2 আর 3 যোগ করলে 5, 5 আর 4 9, 9 আর 2 11। ঠিক আছে, একই রকমভাবে মানুষের টাকার আনুপাতিক ভাগহার কত বলো। তাহলে এখানে মানুষের ক্ষেত্রে 3 আর নিচে 11 হবে। একই রকমভাবে কুন্তল, কত হবে বলো। কুন্তলের ক্ষেত্রে কত, 4, তাহলে 4 উপরে, নিচে হচ্ছে 11। তারপরে কে ছিল, ইন্দ্র, তাহলে ইন্দ্রের টাকার আনুপাতিক ভাগহার, ইন্দ্রের ক্ষেত্রে কত ছিল, 2, তাহলে 2 উপরে, নিচে হচ্ছে 11। ঠিক আছে, এ পর্যন্ত আমাদের হলো। তাহলে যে যে আনুপাতিক ভাগহার আমরা পেলাম, প্রথমে মধু 2/11, তারপর 3/11, 4/11 এবং 2/11। ঠিক আছে, তাহলে আমাদের এখন বের করতে হবে এই 12,100 টাকা এ অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে। তাহলে 12,100 টাকা, তাহলে লিখি 12,100 টাকা মধ্যে প্রথমজন কে ছিল বলো, মধু পাবে। তাহলে 12,100কে গুণ হবে কত দিয়ে না, মধুর যে টাকার আনুপাতিক ভাগহার ছিল 2/11 সেটা দিয়ে। ঠিক আছে, তাহলে 11 যেটা কাটছে দেখো, 11 11 121 আর 2টো 0। তাহলে 2 দিয়ে 1100 গুণ করলে কত হয়, 2200 টাকা। তাহলে কোন কে পেলো এটা পেলো মধু। ঠিক আছে, একই রকমভাবে 12,100 টাকার মধ্যে কে আছে বলো, মানুষ পাবে কত। একই রকমভাবে 12,100 গুণিত এই মানুষের ক্ষেত্রে কত ছিল 3/11। একই রকমভাবে 11 যেটা কাটবে এটা কত হয়ে যাবে, 1100। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 11 33, তার মানে হচ্ছে 3,300 টাকা। ঠিক আছে, এবার আমাদের কে আছে বলো, এরপরে আছে কুন্তল। তাহলে 12,100 টাকার মধ্যে কুন্তল পাবে। তাহলে 12,100 দিয়ে কাকে গুণ করবো বলো, কুন্তলের আনুপাতিক ভাগহার কত, 4/11, 4/11। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে এটা, একই রকমভাবে 1100, 4 দিয়ে গুণ করলে 11কে 44 আর 2টো 0। ঠিক আছে, তাহলে 4400 টাকা। এরপরে কত বলো, 12,100 টাকার মধ্যে ইন্দ্র পাবে। আমরা ইন্দ্র পাবে লিখব, ইন্দ্র পাবে। তাহলে 1 2 1 0 গুণিত ইন্দ্রের আনুপাতিক ভাগহার কত বলো, 2/11, অর্থাৎ প্রথম জনের সমানই পাবে। তাহলে 1100 গুণ করলে কত হচ্ছে, 2200 টাকা। তাহলে কে কত টাকা পেয়ে গেলো হিসাব করলে আমরা পেলাম কি, যে মধু পাবে 2200 টাকা, মানুষ পাবে 3300 টাকা এবং কুন্তল পাবে 4400 টাকা এবং সবশেষে ইন্দ্র পাবে 2200 টাকা। ঠিক আছে, এই 3টে যোগ করে 4টে যোগ করে দেখো 12,100 টাকাই হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের অঙ্ক। এই অঙ্কটা তোমরা ভিডিও পজ করে লিখে নাও, আমরা পরবর্তী অঙ্কে দিকে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা 10, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, এখানে বলা হয়েছে দেখো
যে এ বি সি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। এবার এখানে কোণ বিএসি, এবিসি এবং এসিবি এর অনুপাত 3:5:10 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই অনুপাতে আমরা প্রত্যেকটা এই যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাতে এই কোণগুলোর মান আমরা প্রথমে বের করে নেব, ঠিক আছে। এই পর্যন্ত কাজ আছে। এরপরে বলা হচ্ছে যে যদি বিএসির মান 10 ডিগ্রি কম হয় এবং এবিসির মান 10 ডিগ্রি বেশি হয় তাহলে কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করে লিখি, ঠিক আছে। তো আমরা পরে এটা আসছে, আগে আমরা বের করে নিই যে এই কোণের মানগুলো কত। যখন 180 ডিগ্রি এবং তার কোণগুলোর অনুপাত 3:5:10 তখন কোণগুলোর মান কত, ঠিক আছে। এটা বের করতে হবে আমাকে। তাহলে আমরা লিখব, কি লিখব, যে কোণ তিনটির অনুপাত কোণ তিনটির অনুপাত অর্থাৎ কোণ বিএসি অনুপাত কোণ এবিসি এবং কোণ এসিবি সমান কত বলো, দেওয়া আছে 3:5:10, ঠিক আছে। এবার আমরা আনুপাতিক ভাগহার বের করব। তাহলে অতএব কোণ বিএসি এর আনুপাতিক ভাগহার আমরা যদি ইন্ডিভিজুয়ালি বের করতে চাই বা আলাদা আলাদাভাবে বের করতে চাই তাহলে অবশ্যই আনুপাতিক ভাগহার বের করতে হবে। তাহলে আনুপাতিক ভাগহার আমরা বিএসি বলছি, প্রথম কোণটা তাহলে 3 উপরে থাকবে আর নিচে হবে এই তিনটি অনুপাতের যোগফল, ঠিক আছে। তাহলে সেটা কত হচ্ছে 3/3 আর 10 18, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কোণ আর একটা কী ছিল, এবিসি। তাহলে এবিসি এর আনুপাতিক ভাগহার কত বলো, তাহলে কত ছিল 5 আর নিচে কত হয়ে যাবে 18 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোণ কী ছিল বলো, এসিবি। তাহলে এসিবি এর আনুপাতিক ভাগহার কত বলো, তাহলে হচ্ছে উপরে 10 আর নিচে হচ্ছে 18, ঠিক আছে। এবার এই যে 180 ডিগ্রি বলা আছে তাহলে এগুলোর মধ্যে কত করে হচ্ছে, ঠিক আছে, সেটা বের করার কাজ। তাহলে 180 ডিগ্রির মধ্যে বা 180 ডিগ্রির মধ্যে কোণ বিএসি এর মান কত হয় বলো, তাহলে 180 ডিগ্রি গুণিত কত 3/18, তাহলে কাটলে এটা কত হবে বলো 10 ডিগ্রি হবে। তো 10 ডিগ্রিকে 3 দিয়ে গুণ করলে 30 ডিগ্রি। কত ডিগ্রি হবে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 180 ডিগ্রি এর মধ্যে কোণ কি আছে এ বি সি। তো এ বি সি এর মান কত হবে, তাহলে এ বি সি এর মান কত ছিল, তাহলে 180 ডিগ্রিকে গুণ করবো কত দিয়ে 5/18, তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হয়েছে 10 ডিগ্রি, তাহলে 5 10 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বাকি থাকলো আরও একটা কোণ, সে কোণটা না এর মধ্যে হচ্ছে এসিবি। কোণ এসিবি এর মান কত হবে 180 ডিগ্রি একই রকমভাবে, আর এটার মান ছিল 10/18, ঠিক আছে, আনুপাতিক ভাগহার। তাহলে এটা কাটো, তাহলে এটা 10 ডিগ্রি গুণ করলে কত হয়েছে 100 ডিগ্রি। তাহলে আমরা তিনটে কোণ পেয়ে গেছি। কী পেয়ে গেছি বলো, বিএসির মান পেয়ে গেছি, এবিসির মান পেয়ে গেছি, ঠিক আছে। বিএসির মান কত 30 ডিগ্রি, এবিসির মান 50 ডিগ্রি এবং এসিবির মান 100 ডিগ্রি, ঠিক আছে। এবার এখানে দেখো এটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি, যে এখানে একটা কোণের মান পরিবর্তন হচ্ছে। আমরা এখানে কাকে পরিবর্তন করছি বলো, এখানে বলা হয়েছে যে বিএসির মান 10 ডিগ্রি কম, ঠিক আছে। তাহলে বিএসির মান 10 ডিগ্রি কম হলে কত হবে, তাহলে যদি কমা বিএসি এর মান 10 ডিগ্রি কম হয় তবে কোণ বিএসি সমান কত হবে বলো, তাহলে 30 ডিগ্রি ছিল সেখান থেকে 10 ডিগ্রি বাদ দাও, তাহলে হয়ে যাচ্ছে 20 ডিগ্রি হলো। আরও একটা জিনিস পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে এবিসির মান 10 ডিগ্রি বেশি হয়, ঠিক আছে, এবিসি। তাহলে যদি একই রকমভাবে এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয় তবে কোণ এবিসি সমান কত হচ্ছে বলো, এবিসি সমান কত হবে,
তাহলে 50 ডিগ্রি ছিল, সেখানে আরও 10 যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, কত হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন নতুন কি হবে, আর ABSCBর কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা কোনগুলো, অতএব BAC অনুপাত ABC অনুপাত ACB, ঠিক আছে, পরিবর্তন হওয়ার পর তাহলে BAC কত হয়েছে বলো 20 ডিগ্রি, ABC কত হয়েছে বলো 60 ডিগ্রি, এবং ACB যত ছিল তত, অর্থাৎ 100 ডিগ্রি ছিল 100 ডিগ্রি, ঠিক আছে। এবার কাটাকাটি করো, দেখো শূন্য একটা করে কাটছে, তো শূন্য শূন্য কেটে দাও, ঠিক আছে। অনুপাতের ক্ষেত্রে ডিগ্রি লেখার দরকার নেই, ঠিক আছে, অনুপাতের ক্ষেত্রে ডিগ্রি না লিখলে হবে, কারণ ডিগ্রি থাকে না, একক থাকবে না, ঠিক আছে। আবার 2 দিয়ে কাটছে, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে কত 1:3:5। তো এটাই আমাদের হচ্ছে উত্তর, ঠিক আছে। যে নতুন অনুপাত কত হবে 1:3:5। আশা করছি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। দেখো পরের অঙ্ক 9 নম্বর কি বলা আছে, দেখো বলা হয়েছে যে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধু প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়, ঠিক আছে। কে কত টাকা পাবে হিসাব করি। দেখো এখানে আমাদের বলে দেওয়া আছে, অনুপাতটা বের করে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথম বন্ধু আমরা ধরে নিলাম 1 টাকা পেলে, দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা, এবার তৃতীয় বন্ধু কি পাচ্ছে না, ওই 2 প্রাপ্য যে বন্ধু পাচ্ছে তাদের অর্ধেক, অর্থাৎ যোগফল। তাহলে প্রথম জন পেয়েছিল 1 টাকা, দ্বিতীয় জন 2 টাকা, তাহলে তাদের যোগফল কত 1 + 2, তাকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে তৃতীয় বন্ধু। তো অনুপাতটা আমাদের বের করে দেখিয়ে দিয়েছে যে 1:2:3/2, তোমরা এটা লিখে নেবে একই রকমভাবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু আগে শেখালাম যে এই 2 দিয়ে গুণ করে দেবো, অথবা তুমি সব জায়গাতে 2 লিখে দাও, 1:2 অনুপাত 2:2 আর অনুপাত 3/2 × 2, এরকম আমরা করলাম একটু আগে। তাহলে 2 2 কেটে যাবে, তাহলে এটা কত 2 একে 2 আর 2 2 × 4 আর 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অনুপাত। এখন দেখো তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার বের করবো, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার বের করবো, এবং তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার বের করবো। সেখানে 9,000 টাকার মধ্যে কে কত টাকা পাবো হিসাব করে লিখে হিসাব করে বের করতে হবে। তাহলে লিখবো আমরা কি, যে প্রথম বন্ধুর অনুপাতটা আমরা বের করে দিয়েছি, ওইভাবে বই থেকে লিখে নেবে, ঠিক আছে। প্রথম বন্ধুর টাকার আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার কত হবে বলো। তাহলে যেটা আছে প্রথম বন্ধু 2, নিচে কত 2 + 4 + 3, ঠিক আছে। তাহলে 2 আর নিচে কত 2 এর সঙ্গে 4 যোগ করে 6 আর 3 এ 9, ঠিক আছে। আচ্ছা এবার দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় বন্ধুর টাকার আনুপাতিক ভাগহার, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কত ছিল বলো 4 আর নিচে কত 9, ঠিক আছে। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে, তৃতীয় বন্ধুর টাকার আনুপাতিক ভাগহার, তৃতীয় বন্ধুর ক্ষেত্রে কত ছিল 3, তাহলে 3/9, ঠিক আছে। এ পর্যন্ত ঠিকঠাক। এবার দেখো এই যে 3 বন্ধুর আনুপাতিক ভাগহার বের করে নিচ্ছি, এখন হচ্ছে 9,000 টাকার মধ্যে কত টাকা পাবে। তাহলে 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, একই রকম আমরা এতক্ষণ পর্যন্ত এই প্র্যাকটিস হচ্ছে। তো 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে, তাহলে যেটা আছে সেটাকে গুণ করব কত দিয়ে, তার আনুপাতিক ভাগহার। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার কত 2/9, তাহলে 9 দিয়ে এটা কাটলে কত হবে 1,000, তাহলে 1,000কে 2 দিয়ে গুণ করলে 2,000 টাকা। তাহলে প্রথম বন্ধু কত টাকা পেয়ে গেল বলো 2,000 টাকা পেয়ে গেল। তাহলে 9,000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে কত টাকা বলো, একই রকমভাবে 9,000 থাকবে। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার কত 4/9, এটা কেটে দাও, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 1,000 আগের মতোই। তাহলে 4 দিয়ে 1,000 গুণ করলে 4,000 টাকা, ঠিক আছে। আচ্ছা 9,000 টাকার মধ্যে তাহলে তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু পাবে কত বলো, একই রকমভাবে 9,000, আর তৃতীয় বন্ধুর ক্ষেত্রে কত 3/9, ঠিক আছে 3/9, একই রকমভাবে এটা 1,000, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3,000 টাকা। খুবই সহজ। তাহলে কত পেলো, বইয়ে অলরেডি করে দেওয়া ছিল অনুপাত পর্যন্ত, আমরা আনুপাতিক ভাগহারটা বের করলাম, এখানে আনুপাতিক ভাগহার, আর এখানে 9,000 টাকার মধ্যে কত পেলো সেটা হিসাব করে পেলাম। তো তোমরা এটা লিখে নেবে। চলো আমরা পরবর্তী অঙ্কেতে যাই, ঠিক আছে। দেখো 12 নম্বর অঙ্ক কি বলছে, যে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত
2:4:3:2 এবং ওই 4 বছরে যদি মোট 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে এবং প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে চতুর্থ বের করা দরকার নেই, শুধু প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের আনুপাতিক ভাগহার বের করব, তাহলে আমরা পেয়ে যাব। তো আমরা সেটা অবশ্যই ভাষা দিয়ে লিখবো। সেটা ভাষাটা কি দেব, যে 4 বছরে খরচের অনুপাত যথাক্রমে কত আছে অনুপাতটা বলো? অনুপাতটা দেওয়া আছে 2:4:3:2। ঠিক আছে, তাহলে আমরা লিখব প্রথম বছরের টাকা খরচের আনুপাতিক ভাগহার। প্রথম বছরের আনুপাতিক ভাগহারও বলতে পারি, তবে খরচের আনুপাতিক ভাগহার। ঠিক আছে, কত হবে বলো? তাহলে প্রথমটা উপরে থাকবে, যে অনুপাতটা বের করছে তারা নিচে থাকবে যোগফল তাদের। তাহলে 2+4+3+2, তাহলে যোগ কত হয়ে যাচ্ছে বলো? তাহলে 2 নিচে কত হচ্ছে, 2 আর 4 6 আর 3 9 আর 2 11। ঠিক আছে, এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমরা একই রকমভাবে লিখব। আমরা এখানে ডট ডট মেরে দিলাম। তাহলে দ্বিতীয় বছরের টাকা খরচের আনুপাতিক ভাগহার কত? তাহলে দ্বিতীয় বছর ছিল 4 আর নিচে হচ্ছে 11। এবার তৃতীয় বছর, একদম সহজ অঙ্ক, কোনো সমস্যা নেই তোমাদের, আশা করছি কোনো প্রবলেম হবে না। তাহলে 3 নিচে হবে 11। ঠিক আছে, আচ্ছা চতুর্থ, আমার চতুর্থ যদিও দরকার নেই, কারণ চতুর্থ বছর নিয়ে কোনো কথা বলে না, আমরা বের করে রেখে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন যদি চতুর্থ চেয়ে বসে, তাহলে সেক্ষেত্রে তোমরা হেল্প হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের দেখো 132 লক্ষ টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে এবং প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে প্রথমে দ্বিতীয় বছরে বের করি। ঠিক আছে, তাহলে কত লিখব, যে 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছর খরচ হয় দেখো দ্বিতীয় বছর কত খরচ হয়, তাহলে দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগহারকে গুণ করবো কত, 132 দিয়ে। ঠিক আছে, তাহলে 4/11, তাহলে 11 দিয়ে এটা কাটো। ঠিক আছে, তাহলে তোমাদের এটা কত হবে, 11 11 121, তাহলে 11 12। ঠিক আছে, তোমরা এমনি মুখে না করে এমনি করতে পারো, 11কে 11 হাতে 2 2 আর 2 22, তাহলে 11 2 22। ঠিক আছে, তাহলে 4 12 48 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছর কত টাকা খরচ হয়েছিল, 48 লক্ষ টাকা। এবার দেখো আমাদের কি বলেছে, যে প্রথম ও তৃতীয় বছরের মোট খরচ। তাহলে প্রথম বছরে বের করি, তাহলে 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছর খরচ হয়, কত টাকা খরচ হয়, তাহলে 132 গুণিত প্রথম বছরের আনুপাতিক ভাগহার 2/11, এটা কেটে দাও, এটা কত হলো 12, তাহলে 12 দুগুণে 24 লক্ষ। এটা আমাদের উত্তর এখনও চাইনি। ঠিক আছে, আমাদের তৃতীয় বছর বের করতে হবে। তাহলে 132 লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছর খরচ হয় 132 গুণিত তৃতীয় বছরের ক্ষেত্রে কত ছিল, 3/11, 11 যেটা কাটলে হলো 12, তাহলে 3 12 36 লক্ষ টাকা। ঠিক আছে, আমাদের এখন দ্বিতীয় প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আমরা এটা উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, যে দ্বিতীয় বছর কত টাকা খরচ, এটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের তারপরের প্রশ্ন আছে, যে দ্বিতীয় ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ। ঠিক আছে, প্রথম আর তৃতীয় বছর মোট খরচ, তাহলে সমষ্টি জিজ্ঞাসা করে। দেখো তৃতীয় বছরে মোট খরচ। ঠিক আছে, তাহলে আমরা লিখব, যে প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ, তাহলে প্রথম বছরে কত হয়েছে 24, আর তৃতীয় বছরে কত হয়েছে 36, তাহলে 24 আর 36 লক্ষ টাকা যোগ করো, তাহলে কত হবে, 24 আর 36 যোগ করে কত হবে, 60 লক্ষ টাকা। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রশ্ন এবং তার উত্তর। তো তোমরা অবশ্যই ভিডিও পজ করে লিখে নেবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো পরবর্তী অঙ্ক দেখো। পরবর্তী অঙ্ক কী আছে, 13 নম্বর, যে বিনয় বাবু
তার অবসর গ্রহণের সময়ে এককালীন তিনি 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয় গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। ঠিক আছে, হিসাব করে দেখে তিনি কত টাকা দিলেন, তো হিসাব করে দেখে তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে আমাদের এখানে স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে হিসাব করতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে 1,96,150 টাকার মধ্যে তিনি 20,000 টাকা কোথায় দিয়েছে, গ্রন্থাগারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই টাকাটা আমরা এই স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে ভাগ হবে না, এটা বিয়োগ করার পর যেটা থাকবে সেটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা ভাষাটা কী লিখবো, যে প্রথম আমরা লিখে নিই যে বিনয়বাবু এককালীন কত টাকা পেয়েছেন। এখান থেকে শুরু করবে তোমরা। বিনয়বাবু অবসরের সময় এককালীন 1,96,150 টাকা পান। ঠিক আছে, এবার দেখো আমরা লিখব যে গ্রন্থাগারে টাকা দেওয়ার পর বাকি থাকবে বা অবশিষ্ট থাকবে, গ্রন্থাগারে কত টাকা দিয়েছে, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা দেওয়ার পর অবশিষ্ট থাকবে তাহলে বিয়োগ করে দাও, কত বিয়োগ করবে, তাহলে 1,96,150 বিয়োগ কত, 20,000 টাকা। তাহলে দেখো কত হবে, তাহলে 4টে শূন্য আছে মানে তুমি পর শেষ থেকে 4টে সংখ্যা বসিয়ে দাও আর 9 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 7। তাহলে 1,76,150 টাকা তিনি কী করেছেন, ওই অনুপাতে ভাগ করে দিয়েছেন। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নিই অনুপাতটা কীভাবে লিখব, যে স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে টাকার অনুপাত, স্ত্রী, পুত্র ও কন্যার টাকার অনুপাত কত দেওয়া আছে বলো, 5:4:4, এটা লিখে দিলাম। এবার আমরা লিখব স্ত্রীর টাকার আনুপাতিক ভাগহার কত হবে বলো, তাহলে কত হবে, ওটা উপরে থাকবে প্রথম যেহেতু ছিল, তাহলে নিচে 5+4+4, তাহলে 5 থাকলো আর নিচে 5 4 9 আর 4 13। ঠিক আছে, এবার তোমরা লিখো পুত্র, একই রকমভাবে টাকার আনুপাতিক ভাগহার কত রকম হবে বলো, তাহলে উপরে 4 আর নিচে হচ্ছে 13। ঠিক আছে, তারপরে হচ্ছে কন্যার টাকার আনুপাতিক ভাগহার কত হবে বলো, 4/13। এবার দেখো এই যে আনুপাতিক ভাগহার পেলাম সেটা ভাগ হচ্ছে কত টাকার মধ্যে, 1,76,150 টাকার মধ্যে এগুলো ভাগ হবে। ঠিক আছে, তাহলে 1,76,000 কত 150 টাকার মধ্যে স্ত্রী পাবেন, তো লিখে দেবো। ঠিক আছে, বা স্ত্রীকে দেন লেখা যাবে। তাহলে আমরা লিখি ভাষাটা, 1,76,150 টাকার মধ্যে স্ত্রীকে দেবেন, যা ইচ্ছে লেখো, কত টাকা, তাহলে 1,76,150 গুণিত কত, স্ত্রীর ক্ষেত্রে আনুপাতিক ভাগহার 5/13। ঠিক আছে, এটা তোমরা কাটাকাটি করো। যখন আমরা ভাগটা রাফে করেছি এখানে দেখো 13 যে ভাগ করে তোমরা পেয়ে যাবে 13,550, তো এটা লিখে দাও কাটাকাটি করে 13,550, তো এটা যদি গুণ করো তোমরা 5 দিয়ে তাহলে পেয়ে যাবে 67,750। ঠিক আছে, তাহলে এত টাকা তিনি কাকে দেন, স্ত্রীকে দেন। ঠিক আছে, তাহলে বাকি 1,76,150 টাকার মধ্যে কাকে দেবেন, পুত্রকে দেন। ঠিক আছে, পুত্রকে দেন কত হবে বলো, তাহলে একই রকমভাবে 1,76,150 গুণিত পুত্রের ক্ষেত্রে কত 4/13। ঠিক আছে, 13 দিয়ে কাটলে কত হচ্ছে 13,550
550, তো 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে তোমরা পেয়ে যাবে 54,200 টাকা। ঠিক আছে, এটা কে পেয়ে গেল? পুত্র পেয়ে গেল। ঠিক আছে, তাহলে 1,76,000। এখন একজন বাকি আছে, সেটাকে কন্যা। তাহলে কন্যাকে দেন। ঠিক আছে, তাহলে 1,76,150। এখানে কন্যার ক্ষেত্রে অনুপাতটা কত ছিল? 4/13। একই রকম, এটা আগেরটা সমানই হবে। তো 13,550 গুণ করলে আমরা পেয়ে যাবো 54,200 টাকা। ঠিক আছে, কারণ এই অনুপাত দুটো সমান ছিল, তাই তাদের পাওনা টাকাটাও সমান হবে। ঠিক আছে, তাহলে স্ত্রী কত টাকা পেলো বলো? স্ত্রী পেলো এটা 67,750, পুত্র পেলেন এটা 54,200 এবং কন্যা পেলেন 54,200। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক। তো চলো পরবর্তী অঙ্ক দেখো, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। ঠিক আছে, কি বলছে? আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠা বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেন। তাহলে আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত। তাহলে দেখো, প্রথম কাজ হচ্ছে যে কত কাঠাতে তিনি পটল এবং কত কাঠাতে তিনি বেগুন চাষ করেছেন এটা বের করা। ঠিক আছে, ওটা বের করে নেওয়ার পর আমরা পরবর্তী অঙ্ক করছি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই যে বেগুন চাষের জমি এবং হচ্ছে পটল চাষের জমির অনুপাত, এরকমভাবে লিখতে পারি যে বেগুন চাষের জমি, একেবারে লিখে দিচ্ছি, বেগুন চাষের জমি অনুপাত পটল চাষের জমির। ঠিক আছে, তো অনুপাতটা কত আছে বলো? অনুপাতটা কত দেওয়া আছে? 4:3 দেওয়া আছে, 4:3। ঠিক আছে, তাহলে আমরা আনুপাতিক ভাগহার বের করি। আনুপাতিক ভাগহার বের করলে কি পাবো? তাহলে আমরা আনুপাতিক ভাগহার লিখব যে বেগুন চাষে ব্যবহৃত জমির আনুপাতিক ভাগহার। তাহলে বেগুন চাষের ব্যবহৃত জমির আনুপাতিক ভাগহার। তাহলে আনুপাতিক ভাগহার মানে কি করবো বলো? আমরা এর আগে অনেকবার করলাম। কি হবে তাহলে? ওপরে হবে 4 আর নিচে হবে দুটোর যোগফল। 4 আর 3 যোগ করলে কত হয়? নিচে 7 হয়ে যাবে, তাহলে 4/7। ঠিক আছে, তাহলে এবারে কি হবে? পটল চাষ। তাহলে পটল চাষের ব্যবহৃত জমির আনুপাতিক ভাগহার। তাহলে কত আছে? পটল চাষ 3 আর নিচে হচ্ছে 7। তাহলে আমার টোটাল কত কাঠা জমি ছিল? 35 কাঠা। তাহলে 35 কাঠার মধ্যে বেগুন চাষ হয়েছে 35 কাঠার মধ্যে বেগুন চাষ হয়েছে কত হবে বলো? তাহলে টোটালটাকে গুণ করে দেবো, 35কে গুণ করবো কত দিয়ে বলো? 4/7 দিয়ে। ঠিক আছে, তো কাটাকাটি করো, 5 7 35, তাহলে 4 5 20 কাঠা। তাহলে এটাতে কি চাষ হয়েছে? বেগুন চাষ হয়েছে। তাহলে 35 কাঠা, এটা ভুল লিখেছি বানানটা, কাঠা। ঠিক আছে, তাহলে 35 কাঠার মধ্যে পটল চাষ হয়েছে কত? 35 গুণিত 3/7। ঠিক আছে, তো কাটাকাটি করো, 5, তো 3 5 15 কাঠা। ঠিক আছে, দেখো এবার আমরা পরবর্তী পার্টে আসি। দেখো যে প্রতি কাঠায়, অর্থাৎ আমার মোট কত কাঠা চাষ হয়েছে বলো? বেগুন 20 কাঠা, আর পটল চাষ হয়েছে কতখানি বলো? 15 কাঠা। ঠিক আছে, তাহলে এখন দেখো ব্যাপারটা কী দাঁড়ালো। তাহলে এই 20 কাঠা যে প্রতি কাঠাতে 150 টাকার বেগুন হয়। ঠিক আছে, তাহলে এক কাঠাতে 150 টাকা, তাহলে 20 কাঠায় কত? গুণ করে দিলে পেয়ে যাবো। সিমিলারলি পটল হচ্ছে তোমার 125 টাকা প্রতি কাঠায়, তাহলে 15 কাঠাতে কত হবে? 125 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এবার তারপরে অনুপাতটা বের করলে হয়ে গেলো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি? 20 কাঠা জমিতে, অতএব 20 কাঠা জমিতে কি বলো? বেগুন চাষ করে মোট লাভ করেন। বেগুন চাষ করে
মোট লাভ করেন তাহলে কত দিয়ে গুণ করব, 20কে কত দিয়ে গুণ করব, কত টাকা করে পেয়েছে, মানে পেয়েছিল 150 টাকা, ঠিক আছে। তাহলে গুণিত 150, তাহলে 15 দুগুণে 30 আর 2 শূন্য, তাহলে 3000 টাকা, ঠিক আছে। এবার দেখো 15 কাঠা কী করেছে, 15 কাঠা জমিতে তিনি পটল চাষ করেছেন। তাহলে পটল চাষ করে মোট লাভ করেন, এবার পটল চাষ করে প্রতি কাঠাতে ক টাকা করে, 125, তাহলে 125কে গুণ করে 15 দিয়ে, তাহলে সমান 15 গুণিত 125 টাকা, এটা টাকা লিখে দাও, এটা হচ্ছে টাকা। তাহলে গুণ করলে কত পাবে, না গুণ করলে পেয়ে যাবে তোমরা 1875 টাকা। কত, 1875 টাকা। তাহলে এবার এর দুটোর অনুপাত, এ দুটো কোনটা কোনটা, না এ দুটো অনুপাত তোমরা পেয়ে যাবে। এবার এটা আর এটা অনুপাত বের করলে আমার অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তো আমরা লিখি, আমরা কি লিখব, আমরা লিখব যে লাভের অনুপাত, তাহলে লাভের পরিমাণের অনুপাত, লাভের পরিমাণের অনুপাত কত হচ্ছে বলো, তাহলে 3000 অনুপাত 1875, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 6 30, মানে 600 হচ্ছে, 5 6 30, এটা 3 পাচ্ছে 15, তাহলে 3 চলে হলো 7, তাহলে 37 37, তাহলে 5 7 35, 2 25, তাহলে 5 5 25, ঠিক আছে। আবারও মনে হচ্ছে 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে কাটলে 5 12 60, ঠিক আছে। আবার এটা কাটলে 5 দিয়ে, 5 7 35, তাহলে এখানে 2 5 5 25, আবারও যাচ্ছে দেখো 15 দিয়ে, 25 দিয়ে চলে যাচ্ছে, 15 দিয়ে, 25 দিয়ে যাবে না, ঠিক আছে, 15 দিয়ে, তাহলে 5 15 75, ঠিক আছে। আর 8 15 120, তাহলে অনুপাত কত হলো, 8:5। তো এই হচ্ছে আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তো এখন পর্যন্ত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।